বলা রাজকুমারী। অনেক অনেক আগের কথা, পাহাড় প্রাচীর ঘেরা এবং অন্তহীন বনে ঢাকা এক রাজ্যে দুজন রাজকন্যার জন্ম হয়। একজন ভদ্রতার সাথে কথা বলেছিল, সত্যি একটু বকবক করার মতো। তার কণ্ঠস্বর অন্যজন আলোকবর্তিকা প্রতিটি করিডোর জুড়ে ছিল, কিছুই বলল না। ছোট রাজকন্যা কিভাবে এত নীরব হয়ে গেল তা কেউ জানতো না। মুকুট ছাড়া রানী আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তার কণ্ঠস্বর তরবারির চেয়েও বেশি ওজন বহন করে। হ্যাঁ না, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। কেউ তোমাকে দেখছে না। ফ্যালানের ছাড়া কেউ দেখছে না তোমায়। তাছাড়া এত বড় ড্রেস পরে আমি নিজেই হোঁচট খাচ্ছি, কিন্তু তবুও যাচ্ছি। যাই হোক, তোমার কি মনে হয় আমার ল্যাভেন্ডার জাতীয় কিছু পরা উচিত ছিল? তোমার মনে হতে পারে পোশাকের ব্যাপারে এটা ওটা কি। তার উদ্দেশ্য ভালো ছিল। হান্নার পরিবার তার অবস্থা নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তারা আশা করেনি যে সে কোনো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে আসবে। প্রিন্স ম্যালরেক, তাই না? আমি শুনেছিলাম আপনি দেশের পূর্ব দিক থেকে এখানে চলে এসেছেন। আপনার সফর কেমন ছিল? পাহাড় কেমন লাগে আপনার? আরিয়া পিয়া 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 পিয়া। হান্নার মধ্যে এমন কিছু ছিল যা কেউ জানতো না। হান্না কথা বলতে পারতো না, কিন্তু সে এমন কিছু শুনতে পেত যা অন্য কেউ শুনতে পেত না। এই জায়গা আমাদের বাড়ন্ত শরীরের জন্য অনেকটাই ছোট। প্রকৃতি। নীরব রাজকুমারী শুধুমাত্র কম্পনই অনুভব করতে পারত না, বরং প্রকৃতির ভাষাও বুঝতে পারত। কি সুন্দর এই মাছগুলো! গাছ, নদী কখনোই একজন নীরব পথচারীকে লক্ষ্য করেনি। আসলে হান্নার মতো একজন পথচারী তাদের কাছে আরো স্বাভাবিক ছিল, এবং হান্না এমন জিনিস শুনে তার শান্তি খুঁজে পেয়েছিল যা সে কখনোই ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু সাম্প্রতিক অতীতে হান্না সাহায্যের জন্য একটি অস্বস্তিকর দীর্ঘশ্বাস শুনছিল। গাছেদের সাথে তোমার কথা হয়? ও ডার্লিং, ও সোনা। তুমি তো বিরক্ত। বেচারা ছোট্ট জিনিস, তার কোনো বন্ধু নেই বলেই সে নিজেকে তৈরি করেছে। কিছুক্ষণ হাঁটার পর সে শুনতে পেল তারা জ্বলে, তারা মোচড় দেয়, তারা মিথ্যা ফিসফিস করে। ওরা জ্বলে, ওরা নড়ে, ওরা চুপি চুপি কথা বলে। হান্না ভয় পেত। সে সবসময় বনকে তার বাড়ি মনে করত, কিন্তু বনের যে অংশে পা কখনো তার স্পর্শ করেনি সেখানে যাওয়ার সাথে সাথে তার অস্থিরতা অনুভব করতে পারত। আর এটা ছিল কথা বলা গাছ। সত্যি কি এটা হতে পারে? হান্না মনে মনে ভাবল। কিন্তু রুটপিকার তো কেবল একটা মিথ। আমি রয়্যাল লাইব্রেরিতে এই বিষয়ে পড়েছি। রাজ্যের রক্ষক, কালো যুগের সাক্ষী। বাহ! হান্না বিশাল গাছের ছাল স্পর্শ করে অবাক হয়ে গেল। গাছটি জ্বলে উঠল। গর্ব, লোভ আর ভয়, এসব কিছু লুকোনো আছে প্রাসাদের মধ্যে। হান্না যখন হাত সরিয়ে নিল তখন তার হাতের তালুতে একটি হালকা লণ্ঠনের আকৃতি দেখা গেল, যার আলো ঝিকিমিকি করছিল। এই প্রদীপের আলো জ্বলতে থাকুক। শিখা। ভেবেছিল হান্না এটা কি জাদু? ওহ, এটা জাদু ছিল। প্রাসাদে ফিরে হান্না উন্মুক্তভাবে তাদের সবাইকে সতর্ক করার চেষ্টা করল, কিন্তু তারা লণ্ঠনটি দেখতে পেল না। এটা কি শুধু আমার কাছেই দেখা যাচ্ছে? ও না, এই স্যুপটা আবার নিয়ে আসা হয়েছে। আমি বলেছিলাম মাশরুম যেন না দেওয়া হয়। ঠিক বলেছে, এটা জঘন্য। হ্যাঁ,
সবচেয়ে খারাপ মুহূর্তে। শব্দ না শুনে তো কেউ আর চিৎকার করতে পারে না, তাই না? আমি একটা স্কুল খুলবো ওর মতো ছেলে মেয়েদের জন্য। ও আমার সোনা। তারা শোনেনি, তারা কখনো শোনেনি। হেরে গিয়ে হান্না গাছের কাছে ফিরে এলো। তার মনে বিভ্রান্তি। এটা দেখে গাছটি তাকে যেন বুঝতে পেরেছে। কাঁপতে কাঁপতে 3টি পাতা ঝরে পড়ে। হান্না যখন তাদের তুলে নেওয়ার জন্য তাদের প্রতিটি পাতা স্পর্শ করল, তখন তাদের রং বদলে গেল, লাল, নীল এবং হলুদ। লুকিয়ে থাকা আগুনের মধ্যে পাপ থাকে। এই সব পাপকে মুক্ত করতে হবে। যখনই এই পাতায় মিথ্যের প্রতিচ্ছবি দেখবে, তা পুড়িয়ে ফেলবে। গর্ব, লোভ আর ভয়, নীরব পাপগুলো প্রাসাদের মধ্যে লুকিয়ে থাকে। হান্না পাতাগুলো ধরে রাখল, আলতো করে কিন্তু নীরব দৃঢ়তার সাথে। পরের দিন প্রথম পাপ, অহংকার খুঁজতে খুঁজতে হান্না প্রতারণার হৃদয়ে প্রবেশ করলেন, রয়্যাল কাউন্সিল চেম্বারে। তিনি সেখানে সবচেয়ে জাঁকজমকপূর্ণ দাবি শুনতে পেলেন, কিন্তু তার হাতের তালুতে